একই পাড়ায় বড় হয়েছে, সবকিছুই প্রায় এক, কিন্তু ঠিক ২০ বছর পর দেখা গেল তাদের একজন এখন কোটিপতি আর অন্য বন্ধুটা মাস চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত না? তো আসল পার্থক্যটা কী ছিল? ভাগ্য, নাকি ভালো পড়াশোনা, অথবা হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকা? না, সত্যি বলতে কি, এগুলোর একটাই মূল কারণ নয়। তাহলে পার্থক্যটা কি? তাদের মধ্যে আসল একমাত্র পার্থক্যটা ছিল তাদের মাইন্ডসেট বা চিন্তাভাবনার ধরন। মানে তারা পৃথিবীকে কিভাবে দেখে, কিভাবে চিন্তা করে। ঠিক এটাই ধনী আর দরিদ্র মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ করে দেয়। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি কথাটা খুব সুন্দরভাবে বলেছেন, দুইজন মানুষের মধ্যে আসল পার্থক্যটা তাদের ব্যাংক ব্যালেন্সে না, পার্থক্যটা হলো তাদের মাথার ভেতরে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই মানসিকতা কিন্তু কেউ জন্ম থেকে পায় না, এটা চেষ্টা করলে যে কেউই শিখতে পারে। তো চলুন এবার আমরা সেই পার্থক্যগুলো এক এক করে দেখি। আর প্রথম এবং সবচেয়ে বড় পার্থক্যটা হলো টাকা ম্যানেজ করার ধরনে। একজন টাকা হাতে পেলেই ভাবে কিভাবে খরচ করব, আর অন্যজন ভাবে কিভাবে এটা বাড়াবো বা ইনভেস্ট করব। দেখুন, দরিদ্র মানসিকতা হল আমি টাকার জন্য কাজ করি, মানে মাস শেষে বেতন পাব, সেই টাকা দিয়ে চলব। কিন্তু ধনী মানসিকতা ঠিক এর উল্টো। তারা বিশ্বাস করে টাকা আমার জন্য কাজ করবে। তাদের চিন্তা থাকে এই টাকাটাকে কিভাবে কাজে লাগানো যায়, যাতে এই টাকাটাই তাদের জন্য আরও টাকা নিয়ে আসে। ওয়ারেন বাফেটের কথাই ধরুন, তিনি মাত্র ১১ বছর বয়সে ইনভেস্ট করা শুরু করেছিলেন। আর মজার বিষয় হল, তিনি বলেন, যদি আমি আরও আগে শুরু করতে পারতাম তাহলে আজকে আরও বড় হতে পারতাম। তার মানে কি? বিনিয়োগের জন্য কিন্তু কোটিপতি হতে হয় না, শুধু অল্প বয়স থেকে অভ্যাসটা তৈরি করতে হয়। ভাবতে পারেন, প্রতি মাসে খুব সামান্য কিছু টাকাও যদি ঠিক জায়গায় দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা যায়, ধরুন ৩০ বছর, তাহলে সেটার পরিমাণ ১ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। অবিশ্বাস্য লাগছে? এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। মানে আপনার টাকাটাই আপনার জন্য নতুন টাকা আয় করতে শুরু করে। এভাবেই তো টাকা আপনার জন্য কাজ করে। আচ্ছা, টাকা জমানোর কথা তো গেল, এবার আসি দ্বিতীয় পয়েন্টে। আর সেটা হলো চ্যালেঞ্জ বা ব্যর্থতাকে আমরা কিভাবে দেখি। দেখুন, আমাদের সমাজে কেউ ফেল করলে সেটাকে একটা লজ্জার ব্যাপার হিসেবে দেখা হয়, কিন্তু সফল মানুষেরা এটাকে দেখে একদম অন্য চোখে। তাদের কাছে এটা হলো শেখার একটা সুযোগ। দরিদ্র মানসিকতার মানুষ ভাবে, আরে এটা করতে গিয়ে যদি ফেল করি তাহলে তো লোকে হাসাহাসি করবে, এই ভয়ে তারা চেষ্টাই করে না। আর ধনী মানসিকতার মানুষ কিভাবে জানেন? তারা ভাবে ফেল করলে করব, অসুবিধা নাই, অন্তত আমি আমার ভুলটা তো ধরতে পারবো, পরের বার সেটা শুধরে নেব। তারা লোকে কি বলবে এই বিষয়টাকে পাত্তাই দেয় না। এই সময়ের সবচেয়ে বড় উদাহরণ প্রবাবলি ইলন মাস্ক। তার কোম্পানি স্পেসএক্সের কথা ভাবুন। তাদের প্রথম ৩টা রকেট লঞ্চ, ৩টাই কিন্তু ফেল করেছিল, পরপর ৩ বার। যে কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু তিনি দেননি। আর তার ফল কি হলো? চতুর্থবারে গিয়ে সফলতা। সুতরাং ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়, এটা আসলে নতুন করে শুরু করার একটা সুযোগ। আরেকটা ক্লাসিক উদাহরণ দেই, কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স। তার সেই বিখ্যাত রেসিপি নিয়ে তিনি ১,০০০-এরও বেশি রেস্টুরেন্টে গিয়েছিলেন, আর প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছেন। ১,০০০ বার। চিন্তা করা যায়? কিন্তু তিনি হাল ছাড়েননি। আর এই না ছাড়ার মানসিকতাই কিন্তু সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আচ্ছা, এবার আসি আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে, আর সেটা হলো টিম ওয়ার্ক বা দলবদ্ধ হয়ে কাজ করা। একা একা সবকিছু করতে চাওয়ার একটা প্রবণতা আছে অনেকের মধ্যে, কিন্তু এটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমাদের আটকে রাখে। দরিদ্র মানসিকতার মানুষেরা প্রায়ই ভাবে, আমি যদি কাউকে কাজটা শিখিয়ে দেই সে তো আমাকে ছাড়িয়ে যাবে, মানে একটা নিরাপত্তাহীনতা কাজ করে। অন্যদিকে ধনী মানসিকতা ঠিক উল্টো। তারা বিশ্বাস করে, আমি যতজনকে ওপরে উঠতে সাহায্য করব, আমি নিজেও তত উপরে উঠব। কারণ তারা জানে একা একা কখনোই খুব বেশি বড় হওয়া সম্ভব না। ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্থ। মানে আপনার পরিচিতির পরিধি আপনার সম্পদের পরিমাণ নির্ধারণ করে দেয়। কারণটা খুব সোজা, একটা টিমের সম্মিলিত মেধা, শক্তি আর সময় সবসময় একজন মানুষের চেয়ে অনেক অনেক গুণ বেশি হয়। ওকে, আমাদের লিস্টের ৪ নম্বর পয়েন্ট, এটা হলো পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি। মানে একই জিনিস দেখে দুই ধরনের মানুষ দুই রকম প্রতিক্রিয়া দেয়। একজন প্রত্যেকটা সুযোগের মধ্যে একটা না একটা সমস্যা খুঁজে বের করে, আর অন্যজন প্রত্যেকটা সমস্যার মধ্যে একটা নতুন সুযোগ দেখতে পায়। খুব সাম্প্রতিক একটা উদাহরণ দেই। যখন কোভিড-১৯ মহামারী আসলো, তখন বেশিরভাগ মানুষ কি দেখছিল? সংকট, ভয়, অনিশ্চয়তা। কিন্তু কিছু মানুষ ঠিক এই পরিস্থিতির মধ্যে অনলাইন এডুকেশন, হোম ডেলিভারি সার্ভিস, ই কমার্সের মতো বিজনেসের বিশাল এক সুযোগ দেখতে পেয়েছিল।
আর এই দেখার পার্থক্যটাই কিন্তু তাদের অনেক দূর এগিয়ে দিয়েছে। আমাদের দেশের কথাই ভাবুন না, ঢাকার ট্রাফিক জ্যাম একটা ভয়াবহ সমস্যা, তাই না? কিন্তু এই সমস্যা থেকেই তো রাইড শেয়ারিং অ্যাপগুলোর জন্ম। আবার ধরুন, কৃষকরা তাদের ফসলের ঠিকঠাক দাম পাচ্ছিলেন না। এই সমস্যাটাই কিন্তু জন্ম দিয়েছে অনেক অ্যাগ্রিটেক স্টার্টআপের। তার মানে প্রত্যেকটা সমস্যাই আসলে একটা ডিসগাইজড অপরচুনিটি বা ব্যবসার সুযোগ। প্রশ্নটা হলো, আমাদের দেখার চোখটা কেমন? এবার আসা যাক পঞ্চম কৌশলে, আর এটা হলো আর্থিক নিরাপত্তার একটা মূল সূত্র। ধনীরা কখনোই শুধু একটা আয়ের উৎসের উপর ভরসা করে বসে থাকে না, তারা সবসময় একাধিক আয়ের রাস্তা তৈরি করে। একটা স্ট্যাটিস্টিক্স দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষের আয়ের উৎস থাকে গড়ে মাত্র একটা, আর একজন অ্যাভারেজ মিলিয়নিয়ারের কয়টা থাকে জানেন? 7টা। তার মানে একটা ইনকাম সোর্স যদি কোনো কারণে বন্ধও হয়ে যায়, তাদের চিন্তার কারণ থাকে না। সোজা কথায়, শুধু একটা চাকরির ওপর নির্ভর করাটা বেশ ঝুঁকিপূর্ণ। এখন আমরা আসছি সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গভীর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটায়। এটা কোনো কৌশল নয়, এটা একটা দর্শন, আর সেটা হলো ভিকটিম বনাম ক্রিয়েটর মাইন্ডসেট। মানে একজন নিজেকে সবসময় পরিস্থিতির শিকার ভাবে, আর অন্যজন নিজেকে ভাবে নিজের জীবনের কারিগর। ভিকটিম মানসিকতা কেমন হয়? আমার এই অবস্থার জন্য আমার পরিবার দায়ী, আমার দেশ ভালো না, আমার তো ভাগ্যটাই খারাপ, মানে সবকিছুর জন্য অন্যকে বা পরিস্থিতিকে দোষ দেওয়া। আর ক্রিয়েটর মানসিকতা কি বলে? পরিস্থিতি যেমনই হোক, ভালো বা খারাপ, আমার জীবনটা আমিই গড়ব। আসল কথা হলো, জীবনের স্টিয়ারিং বা রিমোট কন্ট্রোলটা কিন্তু নিজের হাতেই থাকে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার এক ঝলকে দেখে নিই। ধনী মানসিকতা গড়ে তোলার জন্য কি কি করতে হবে? 1. টাকা শুধু খরচ না করে বিনিয়োগ করুন। 2. ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটা থেকে শিখুন। 3. একা চলার বদলে একটা শক্তিশালী টিম বানান। 4. তাৎক্ষণিক লাভের পেছনে না ছুটে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগ দিন। 5. সমস্যার মধ্যে সুযোগ খুঁজে বের করুন। 6. আয়ের জন্য একাধিক রাস্তা তৈরি করুন। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, নিজেকে পরিস্থিতির শিকার না ভেবে নিজের জীবনের স্রষ্টা হয়ে উঠুন। তো আজকের এই আলোচনা যদি একটু কাজের মনে হয়, তাহলে আমাদের ক্যারিয়ার নলেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে এরকমই কিছু চিন্তাভাবনা করার মতো বিষয় নিয়ে হাজির হতে। দেখুন, এই পয়েন্টগুলো কিন্তু কোনো ম্যাজিক ফর্মুলা না, এগুলো আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর চিন্তাভাবনার পরিবর্তন। আর মনে রাখতে হবে, যখন আমাদের মানসিকতা বদলায়, তখন আমাদের জীবনটাও বদলাতে শুরু করে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, নিজেকে কোন দলে ফেলা যায়, ভিকটিম মানসিকতায় নাকি ক্রিয়েটর মানসিকতায়? আর যদি কোনো একটা জায়গায় বদল আনতে হয়, সেটা কোনটা হবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।